দর্শক, ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। যেমন এই লোকটা বলতেছেন, কোনোভাবেই যদি ওসমান হাদির কিছু হয়ে যায় তাহলে কোনোভাবেই ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত করতে দেওয়া যাবে না, আয়োজন করতে দেওয়া সম্ভব না, দেওয়া যাবে না, এই কথাটা সে বলতেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি উসমান হাদি ভাইয়ের কিছু হয় তাহলে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে সময় সরকার ঘোষণা করেছে সেই সময় অনুষ্ঠিত হবে। এখন অভ্যুত্থানের সময় পুলিশের যে অস্ত্রগুলো লুট হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত সেই অস্ত্র কেন উদ্ধার করতে পারেনি? এই অস্ত্র উদ্ধার করার আগে কেন তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে? যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে দেশে এই ধরনের সহিংসতা প্রত্যেক দিন বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা ইন্টারিমকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, আপনারা দেশের বিদ্যমান যে কালচার সেটিকে ঠিক করেন, আপনারা হারানো অস্ত্রগুলো উদ্ধার করেন, তারপর আপনারা নির্বাচনের দিকে যান। ইন্টারিমকে নির্বাচন দেওয়ার আগে দেশের মানুষকে, সংসদ সদস্য প্রার্থী যারা আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। ইন্টারিম যদি নিরাপত্তা না দিতে পারে, নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরও যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে দেশে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হয়েছে সেই নির্বাচন হবে না। সে যে বলতেছে নির্বাচন হইতে দিবে না, তার কথাতে যুক্তি রয়েছে। নির্বাচন হোক বা না হোক এটা অন্য আরেকটা বিষয়। কিন্তু দেখেন, সাধারণ জনগণ মানে যারা গুন্ডা পান্ডা আছে তাদের হাতে যদি অস্ত্র শস্ত্র থাকে তাহলে নির্বাচনের আগে কিন্তু বাংলাদেশে অনেক বড় ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই কিন্তু লোকটা বলছে যে অস্ত্র আগে উদ্ধার করতে হবে, অস্ত্র আগে উদ্ধার করতে হবে। দেখেন 5 তারিখের আগে যে বিভিন্ন থানাতে যেই হামলা করা হয়েছে বা এই যে অস্ত্র টস্ত্রগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো কিন্তু অনেক অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের উচিত এই অস্ত্রগুলো আগে উদ্ধার করা। নির্বাচনের আয়োজন যেহেতু করে ফেলানোর একটা ঘোষণা দিচ্ছে, নির্বাচন হোক, তবে প্রশাসন ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের যত অবৈধ অস্ত্র আছে সবগুলো তারা উদ্ধার করতে পারবে বা করা সম্ভব। চলুন দর্শক, রফিকুল ইসলাম মাদানী সাহেব গতকালকে ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। চলুন তার কথাগুলো শুনি। আমরা কেউ টার্গেট কিলিং থেকে মুক্ত না। আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনো আধিপত্যবাদী শক্তি মনে করে যে হাদি, হাসনাত আব্দুল্লাহ কিংবা রফিকুল ইসলাম মাদানী বা এদেরকে এইভাবে টার্গেট কিলিং করে দিলে এই প্রজন্ম কারো গুলি করে গোলামি করবে, এই প্রজন্ম ইনশাল্লাহ আমি মনে করি এক হাদি যদি চলেও যায় লক্ষ হাদি তৈরি হবে। এই ভূখণ্ডে ভারতীয় আধিপত্যবাদ কিংবা ভারতীয় গোলামি আমরা মেনে নিব না। আমাদেরকে হত্যা করা হইতে পারে, আমাদেরকে শহীদ করে দেওয়া হইতে পারে, ইনশাআল্লাহ এক হাদি থেকে আরেক হাদির জন্ম হবে। ইনশাআল্লাহ এই ভূখণ্ডে আমরা কারো গোলামি মানব না। আমরা দোয়া করতে থাকি, দেশবাসীর কাছেও দোয়া চাই। ডাক্তাররা খুবই আন্তরিকভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং ওনারা অনেকেই দেশের গুরুত্বপূর্ণ ডাক্তারগণ সার্বক্ষণিক চেষ্টা করতেছেন। কিন্তু আসলে যে কাজ থেকে আমরা দেখেছি গুলি করা হয়েছে, অবস্থা তো সিরিয়াস। বাকি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন আমাদের তো কোনো পথ খোলা নেই। আর যদি কোনো আধিপত্যবাদী শক্তি হাদি ভাইয়ের উপর টার্গেট করে থাকে, তাহলে টার্গেট তো শুধু হাদি ভাই না, আমরা যারা আপোষহীনভাবে কথা বলে যাচ্ছি, আন্দোলনে সংগ্রামে যুক্ত হচ্ছি, হাসনাত আব্দুল্লাহ ভাই সহ আরও যারা আছে, আমি মনে করি আমরা কেউই এদের টার্গেট কিলিং থেকে মুক্ত না। তো সেই জায়গায় আমার বক্তব্য হলো যে আমাদের গোয়েন্দা সংস্থা কি করলো। গতকালকে তফসিল ঘোষণা হলো, আর আজকে সন্ধ্যায় একটা মানে গুরুত্বপূর্ণ পার্সন এভাবে গুলিবিদ্ধ হইলো, তাও ঢাকার প্রাণ কেন্দ্র একবারে মেইন রোডের মধ্যে। এটা আসলে গোয়েন্দা ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আমি মনে করি যে এটা অবশ্যই গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে। অবশ্যই আমরা আশা করব যে আরও যারা গুরুত্বপূর্ণ পার্সন আছে, যারা বিশেষ করে এদেশকে ভালোবাসে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব যে ছায়া হয়ে হইলেও গোয়েন্দা সংস্থা তাদের পিছনে লেগে থাকবে। তারাও জানবে না যে তাদের সাথে গোয়েন্দা সংস্থা আছে। আমরা এটা মনে করি এবং এটাতে অবশ্যই তাদের দায় আছে। আর ভাইয়ের অবস্থা যেটা, কান্না, সবাই তো কান্না করতেছে, দোয়া করতেছে। আসলে হক পথে যারা থাকে, সত্যের পথে যারা থাকে, বাস্তবে দেখতে তাদের আশেপাশে মনে হয় যে এদের কোনো দল নাই, অনেক লোক নাই, কিন্তু এদের পাশে দেশবাসী আছে এবং এদের পাশে আল্লাহ আছে। আল্লাহ সহায় ইনশাআল্লাহ। আর হাদি ভাইয়ের জন্য দোয়া চাই। হয়তো ওনাকে আবার কেয়ারও নেওয়া হবে, আমি নিজে দেখে আসছি ভিতর থেকে, প্রস্তুতি চলছে, হয়তো আবার কেয়ারের দিকে নেওয়া হবে। তো ভাইয়ের জন্য আমি সকলের কাছে দোয়া চাই।
আমার কেন জানি মনে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদীরা মানে এখনই বলা তো যাচ্ছে না, বাকি যদি হাদি ভাই বা এই টাইপের লোক টার্গেট হয়, সাধারণভাবে প্রশ্ন আসে যে কারা টার্গেট করতে পারে এবং এতে কাদের ফায়দা। এই সমস্ত লোকগুলো যারা কিনা কারো কথা শুনে নাই, ভয় ডরহীন ভাবে যে কারো বিরুদ্ধে, যে কোনো পরাশক্তির বিরুদ্ধে কথা বলতে পারা, এই বয়সে এসা, এটা চারটেখানি কথা না, এটা সবাই পারে না। অনেক বয়স্ক মানুষ, অনেক বড় রাজনীতিবিদ দালালি করতেছে, চাটুকারি করতেছে, কিন্তু এই ছেলেগুলো কারো চাটুকারিতা করে না, কারো চামচামি করে না, কারো টাকা খায় না, ভয় দেখায়ও থামানো যায় না। তো এই ছেলেগুলোকে থামানোর জন্য কারা চেষ্টা করতে পারে এটা আপনি আমি আমরা সবাই বুঝি। অতএব যদি এরা মনে করে যে এদেরকে থামায়া দিয়া কোনো ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করে আবারও কোনো অপশক্তিকে, আবারও কোনো এই পরাশক্তিকে কিংবা যারা কিনা পালিয়ে গেছে সেই সমস্ত শক্তিকে কোনো জায়গা করে দিবে, স্পেস করে দিবে, আমি মনে করি সেই সুযোগ বাংলাদেশে নাই। এক হাদি শুধু যুদ্ধটা করে নাই, যুদ্ধটা করেছে লক্ষ লক্ষ জনতা। অতএব আমরা সকলেই মারা যাই নাই, হয়তো আমাদেরকেও টার্গেট কিলিং করে হত্যা করা হইতে পারে, শহীদ করা হইতে পারে, কিন্তু ইনশাল্লাহ এই জাতি থামবে না। ইনশাআল্লাহ এই জাতি ইনশাল্লাহ বীর দর্পে এগিয়ে যাবে, কারো গোলামি নয়। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে ভালোবাসি, এই দেশকে স্বাধীন মুক্ত ভাবে ইনশাল্লাহ পরিচালনা হবে, কারো